ঘড়ির কাঁটায় তখন কড়ায় 8:32। সূর্যের কড়ারুতে এসে পড়েছে ঘরের মেঝেতে। এতেই যেন মনে মনে নিজের প্রতি বেশ ক্ষুব্ধ হলো উথমি। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে কোনো দিকে না তাকিয়ে ছুটে এলো রন্ধনশালায়। শাহানা তখন চুলার কাছে দাঁড়িয়ে ডিম ভাজছেন, আর সেই ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারিদিকে। অন্যদিকে মালতী ফুফু কাটছেন লেবু আর শশা। ছোট বধূর উপস্থিতি টের পেতে তিনি মুচকি হেসে বলে উঠলেন, ওই তো বৌমা আইসা পড়ছে। তা আজকা ঘুম থেকে উঠতে বুঝি দেরি হইয়া গেছে? কথাটিতে খানিকটা লজ্জা পেল উথমি। মিনমিনে স্বরে উত্তর দিল, হ্যাঁ আসলে জেগে উঠতে পারিনি, রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ কড়াইয়ে দৃষ্টি রেখে রুষ্ট কণ্ঠে শাহানা উত্তর দিলেন, তো কি তোমার অপেক্ষায় চুলা বন্ধ করে বসে থাকবো? বয়স বাড়তে পারে কিন্তু শরীরের জোর এখনো কমেনি। জোয়ান করলেও 20-25 জনের রান্না একাই করতে পেরেছি, এমনকি এখনো পারি। শাশুড়ির কণ্ঠস্বরে ঝরে পড়া রাগের আভাস সহসাই টের পেল উথমি। আমতা আমতা করে বলল, আমি তবে টেবিলে নিয়ে যাই, সব খাবার বেড়ে ফেলি আমি। বলা শেষ করে ঘুরে সেদিকে পা বাড়ালো সে। পেছন থেকে চেঁচিয়ে উঠলেন শাহানা, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার? একেই তো ঘুম থেকে দেরি করে উঠেছো, তার উপর গোসল না করে হেসেলেও ঢুকে পড়েছো, এখন আবার খাবার জিনিস ছুবে? সকাল সকাল গোসল কেন করতে হবে? আমি তো হাত মুখ ধুয়ে এসেছি, প্রতিদিন তো গোসল না করেই নাস্তা দিই আপনাদের। লজ্জা শরমের কোনো বালাই নেই, নির্লজ্জ মেয়ে মানুষ। বয়স তো কম হলো না, তবুও ফরজ গোসল সম্পর্কে জানে না। এখন কি আমি ভেঙে ভেঙে সব বুঝিয়ে দেব তোমায়? অসভ্য। শাহানার কথার অর্থদ্বার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো উথমির। বোঝার সাথে সাথে যেন শরীরের লোমকূপ দাঁড়িয়ে উঠল তার। লজ্জায় নত হলো দৃষ্টি। খুব খুব করে দুবার কেসে আসছি বলেই স্থান ত্যাগ করে কক্ষের পথে হাঁটা ধরল। মালতী ফুফু কাটাকাটি শেষে বটিটা ধুয়ে রাখলেন টেবিলের পথে। যেতে যেতে মুখ ভার করে বললেন, আপনি না অযথাই বউডারে বকলেন মেজো ভাবি। প্রত্যুত্তর করলেন না শাহানা। এই ব্যাপারে আর কথা বাড়াতে চান না তিনি। এমনিতেই শরীরটা রাগে জ্বলে যাচ্ছে ওনার। ঘরের ভেতরে প্রবেশ করতে লজ্জাটা রাগে পরিণত হলো উথমির। সময় নিয়ে গোসল সেরে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। চুল শুকাতে শুকাতে বিড়বিড় করলো, এ কি এক হাড়ে বজ্জাত শাশুড়ি আমার কপালে আল্লাহ রেখেছে। এই মহিলার মুখে কি কিচ্ছু আটকায় না? এভাবে সাত সকালে কেউ কি নিজের ছেলের বউর সাথে এমন আচরণ করে? কোনো ভালো মানুষ যে অন্তত এমনটা করে তা তো আমার জানা নেই। কেমন করে? কে আবার কি করলো? প্রশ্নটি শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই থতমত খেয়ে গেল উথমি। হেয়ার ড্রায়ার সমেত থেমে গেল তার হাতটি। তৈমুর পকেট থেকে টুপিটা বের করে রাখলো টেবিলের উপর। পরনের পাঞ্জাবি বদলে টি শার্ট গায়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, এই সাত সকালে গোসল করলেন যে? প্রশ্নটি খুব নিখুঁতভাবে এড়িয়ে গিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল উথমি। আপনি আজ আমায় ডাকলেন না কেন? ডেকেছে কিন্তু উঠেননি। উঠিনি? হ্যাঁ উঠেননি। তাছাড়া আমার আজ উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাহাজ্জুদ মিস করেছে। ফজর আজানে ঘুম ভেঙেছে। আপনাকে অনেকবার ডাকাডাকি করার পরে আপনি আরও ওঠেননি। তাই বলে হার মেনে নিবেন? আমি মানছি আমি একটু অলস, সহজে কারো ডাকে ঘুম থেকে উঠি না। তাই বলে আপনার হার মেনে নেওয়া একদম চলবে না তৈমুর সাহেব। আচ্ছা তারপর? ডাকাডাকিতে কাজ না হলে পানি ছিটাবেন। ঘুমন্ত বউয়ের মুখে পানি ছিটাবো? এমন অন্যায় কাজ আমার দ্বারা সম্ভব নয়, তবে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করতে পারি। অন্য পদ্ধতি? যেমন? আদর, সোহাগ। কি? বড় বড় লেখকদের উপন্যাসে পড়েছে, বউ হচ্ছে তুলোর মতো নরম এবং ফুলের মতো সুন্দর। এদের বশে আনতে হলে, ঘুম ভাঙাতে হলে, কাজ করাতে হলে আদর থেকে বড় কোনো ওষুধ আর নেই। আপনি আর আপনার বই দুটোই অকাজের। অকাজের? আমি? হ্যাঁ, ঝগড়াঝাটি বন্ধ করে খেতে আসুন। আমি ঝগড়াঝাটি করছি? কথার বিপরীতে উথমি চোখ রাঙিয়ে তাকাতেই হেসে ফেলল তৈমুর। হাতের সাহায্যে চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। খাবার নিয়ে পুত্রের অপেক্ষায় টেবিলে বসে আছেন শাহানা, সাথে কারো সঙ্গে উচ্চ স্বরে আহ্লাদী হয়ে গল্প করছেন
খাবার ঘরে এসে বড় বোনকে দেখে কিছুটা চমকালো তৈমুর। শুধালো। তুমি আমার কখন এলে বুবু? খেতে খেতেই উত্তর দিল তিথিয়া। এই তো এলাম, মিনিট 5 হয়ে গেছে। আমার হাতে রান্না খিচুড়ি গন্ধে আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে খেতে বসে পড়লাম। তা দুলাভাই, ওরি মিলি ওরা কোথায়? তোর দুলাভাই দোকানে, একেবারে দোকান বন্ধ করে জুমার নামাজ পড়ে তারপর আসবে। আর ওরি মিলি ওরা ঘরে গেছে। থাকবে তো কয়েকদিন। দেখি আমার কথা মনে পড়ছে তাই চলে আসলাম। উথুমি দাঁড়িয়ে শুনছিল সেসব কথা। শাহানা গম্ভীর কণ্ঠে তার উদ্দেশ্যে বললেন। দাঁড়িয়েছো না, তুমিও খেতে বেশো। শাশুড়ি আদেশ অমান্য করলো না উথুমি, তৈমুরের পাশের চেয়ারটিতে বসে পড়ল। তিথিয়ার যেন মোটেও ভালো লাগলো না এই দৃশ্যটি। ভেতরে ভেতরে চরম ঈর্ষান্বিত হলো সে। তৈমুর খাবার খেতে খেতে মায়ের প্রশংসায় পঞ্চমুখ হয়ে বলে উঠল। কতদিন পর আপনার রান্না করে খিচুড়ি ডিম ভাজি খাচ্ছি আম্মা। এখনো সে পুরনো স্বাদ। রান্নার কাছে রেস্তোরাঁ বড় বড় শেফদের রান্নাও তুচ্ছ। সকলের সামনে পুত্রের নিকট থেকে প্রশংসা পেয়ে আনন্দিত পুলকিত হয়ে উঠল শাহানার মন, যার রেশ উনার মুখশ্রীতেও ফুটে উঠল সহাস্যে। আরেক চামচ প্লেটে দিতে দিতে বললেন। আমি তো আরো ভয়ে ভয়ে ছিলাম কোনো ভুল না হয়ে যায় আবার। তোর বাবা মারা যাওয়ার পর থেকে তো আর রান্না বান্না তেমন একটা করাই হয় না, যা একটু চাটাই শুধু বানাতাম। কিছু বলেন না আম্মা, আপনার হাতে জাদু আছে। খুন্তি ছুঁয়ে দিলেই তার সুস্বাদু হয়ে যাবে। পাজি ছেলে, খা চুপ করে। লাজুক কণ্ঠে বললেন তিনি, কিন্তু তৈমুর মোটেও থামল না। কথার ফাঁকেই বলে উঠল। আপনার রান্না ছাড়া আমার পেট ভরলেও মন কখনো ভরে না আম্মা। খেয়েও তৃপ্তি পায় না। তুমি কি আপনার রেসিপিগুলো একটু শিখিয়ে দিন, আমার জন্য ভালো হয়। রোজ রোজ তবে আমার সুস্বাদু রান্না খেতে পারতাম। বাক্যগুলো শ্রবণাতীত হতে অধরে হাসি মিলিয়ে গেল মামের। গলা ছাড়লেন সাহারা। মুখখানা গম্ভীর করলেও পুত্রবধূর সামনে ছেলের এমন প্রশংসা আর নির্দ্বিধায় বলা কথাগুলো ওনার ভেতরে গর্ববোধ বাড়িয়ে দিল। এদিক দিয়ে তো ওনার জয়। যেখানে বড় পুত্র কখনোই স্ত্রীর সম্মুখে মায়ের প্রশংসা করতে পারেনি, সেখানে ছোট ছেলে তা করে দেখিয়েছে। বাঁকা চাহনিতে উথমির পানে তাকিয়ে পুত্রের উদ্দেশ্যে বললেন। তোর বইয়ের কি আর আমার রান্না ভালো লাগবে? কথাটা শুনে খাওয়া থামিয়ে শাশুড়ির মুখশ্রীতে দৃষ্টি স্থির করে উথমি। তৎক্ষণাৎ টেবিলের নিচে দিয়ে তৈমুর তাকে কোনই দিয়ে গুঁতো মারতে সে অপ্রস্তুত হেসে বলে ওঠে। ভালো লাগবে না কেন? এত সুস্বাদু রান্না কারো ভালো না লেগে কি আর পারে? আপনার আপত্তি না থাকলে আমি শিখতেই পারি। সন্তুষ্ট হলেন শাহানা, মাথা নাড়িয়ে বললেন। ঠিক আছে, তবে শেখানো যায়। মায়ের সন্তুষ্ট দিতে খুশি হলো তৈমুর, কিন্তু খুশি হতে পারল না তিথিয়া। রুক্ষ স্বরে বলল। এই বসে তোর বউকে আমার রান্না শেখাবে? তোর কাণ্ডজ্ঞান কি লোপ পেয়েছে তৈমু? তোর বউ বাপের বাড়ি থেকে রান্না বান্না শিখে আসেনি? সেখানে সমস্যা কি? আমার তো কোনো অসুবিধা নেই। তাছাড়া বাপের বাড়ির শিক্ষা বাপের বাড়িতে, আর শ্বশুর বাড়ির শিক্ষা শ্বশুর বাড়িতে। ঠিক বলেছেন আম্মা? সাহারা মাথা নাড়ান, মেয়ের উদ্দেশ্যে বলেন। ঠিক বলেছে তৈমু। ছেলের কথায় সায় জানানোতে রাগে ক্ষোভে জর্জরিত হয়ে উঠল তিথিয়া। চুপচাপ গিলতে লাগলো খাবার। কিছুক্ষণ পর সেখানে এসে উপস্থিত হলো ওরি আর মিলিও। মুহূর্তেই যেন গমগমে পরিবেশটা উল্লসিত হয়ে উঠল। খাবার খেয়ে টেবিল গুছিয়ে ঘরে এসে আলমারি থেকে নতুন বিছানার চাদর বের করলো উথুমি। পুরনোটা বদলানোর জন্য লেগে পড়লো কাজে। তৈমুর ঘরে এসে স্ত্রীকে কাজটি করতে দেখে শুধালো। চাদর বদলাচ্ছেন কেন? এটা তো নতুন চাদর। নতুন চাদর? কিন্তু আমি এসে থেকে তো এই চাদরটাই বিছানায় দেখছি। তো আপনি এসেছেন যে মাসে তো বেরোয়নি। বেরোতে আর বাকিও নেই। তাছাড়া মালতি ফুপুই বললেন এগুলো নিয়ে যেতে। উনি নাকি আজ সব ঘর পরিষ্কার করবেন আর বিছানা চাদর বালিশের কভারও ধুয়ে দিবেন। ছোট্ট করে ওহ বলে বুকশেলফ থেকে একটা বই নিয়ে আবারও চলে যাওয়ার জন্য উদ্যত হয় তৈমুর। তৎক্ষণাৎ উথুমি কাজ করতে করতে তার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে। আপনার বড় বোন কি বেশিরভাগ সময় এই বাড়িতেই পড়ে থাকে? ললাটে ভাঁজ পড়ে তৈমুরের, পাল্টা প্রশ্ন করে। এবারে তো পড়ে থাকে মানে? কিছুটা অপ্রস্তুত হলো উথুমি, আমতা আমতা করে বলল। আসলে বোঝাতে চেয়েছি এখানেই থাকেন নাকি? কয়েকদিন আগেই না চলে গেলেন, তাহলে আবার এলেন যে? বুবু আম্মাকে খুব ভালোবাসে। ওনাকে ছাড়া বেশি দিন থাকতে পারে না, তাই যখন ইচ্ছে হয় চলে আসে।
আমার যখন ইচ্ছে হয় চলে যায়। ও, তা বাচ্চাদের লেখাপড়ায় সমস্যা হয় না? আর আপনার দুলাভাই, ওনার খাওয়া দাওয়ায়? না, বাড়িতে কাজের লোক রয়েছে। দুলাভাইয়ের বাড়িও তেমন একটা দূর নয়, এই ধরুন ৮ ঘন্টার পথ। নিজেদের কাজ নিজেরাই করতে পারে। ওদের স্কুলও বাড়ির কাছাকাছি। তার মানে আপার বিয়ে তো কাছাকাছি হয়েছে, তাই না? আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। তৈমুর আর গেল না, দরজার কাছ থেকে ফিরে এসে চেয়ারে বসলো। বলল, না, বুবু শ্বশুরবাড়ি মাওনা। তাদের ছিল যৌথ পরিবার, ওখানেই সবার বাস। তাহলে আলাদা থাকে? হ্যাঁ, বুবুর বিয়ে হয়েছিল কৈশোরে। তখন মনে হয় সে নবম শ্রেণীতে পড়ে। বিয়ের 1 বছরের মাথায় আমার জোরাজোরিতে আর না পেরে বাবা নিজেই বুবুর জন্য কাছাকাছি একটা প্লট কিনেন। তারপর ওখানকার কাজকর্ম হয়ে যাওয়ার পর দোলাভাই আর বুবুর মাওনা থেকে শিফট করে ওই ফ্ল্যাটে। আর তখন থেকে ওখানে তাদের বসবাস। একসময় দোলাভাইও চাকরি বাকরি ছেড়ে শুরু করেন রেস্তোরাঁর ব্যবসা। এখন অবশ্য সেই ব্যবসা বেশ ফুলে ফেপে উঠেছে। ওনার শ্বশুর শাশুড়ি, ননদ, দেবর কেউ ছিল না? ছিল, তবে মেয়ের জন্মের আগে দোলাভাইয়ের বাবা মা মারা গেছে। আর ননদ দেবরদেরও বিয়ে হয়ে গেছে। ওরা এখন নিজেদের নিয়ে ব্যস্ত। বিভিন্ন অনুষ্ঠান ছাড়া তাদের সাথে আর তেমন একটা দেখা হয় না। চাদর বিছিয়ে আয়েশ করে বসলো তুমি। কিছু একটা মুখ ফসকে বের হতে গিয়েও হলো না। জোরপূর্বক নিজেকে দমিয়ে রেখে কয়েক সেকেন্ড সময় নিল। পুনরায় শুধালো, আপনাদের ভাই বোনেদের মধ্যকার বয়সের পার্থক্য অনেক, তাই না? অনেক বলতে? না মানে, আমার ভাইয়া আর আমার বয়সের পার্থক্য 6, আবার আমার আর উষার বয়সের পার্থক্য 3। কিন্তু আপনার আর আপার বয়সটা মিলছে না। দম ছাড়ে তৈমুর ম্লান হেসে বলে, আমি হচ্ছে আমার বাবা মায়ের শেষ বয়সের সন্তান। বলেছিলাম না, আমার বিয়ে হয়েছিল পরে আমার বুবুর জন্ম। তখন আমার বয়স হবে হয়তো 15-16। তারপর বুবুর জন্মের ঠিক 12 বছর পর জন্ম হয় আমার ভাইয়ের। এর 4 বছর পর আবার আমার জন্ম। ভীষণ অবাক হয় উথুমি। আশ্চর্যজনিত কণ্ঠে বলে, তার মানে আপনার আর আপার বয়সের পার্থক্য 16? ক্যালকুলেশন তো তাই বলছে। তাহলে ওনার বিয়ে তো আপনার জন্মের আগে হয়েছে। না, জন্মের পর হয়েছে। কিভাবে? নবম শ্রেণীতে থাকতে বিয়ে হলে তো 14-15তে হওয়ার কথা। বুবু লেখাপড়া তেমন একটা ভালো ছিল না, বলতে গেলে ফাঁকিবাজ ছিল। কোন ক্লাসের বার্ষিক পরীক্ষায় যেন 2বার ফেল করেছিল। ও, তাহলে উনি মিলি এত ছোট কেন? স্ত্রীর এত শত প্রশ্নে হেসে ফেলল তৈমুর। বলল, একের পর এক উদ্ভট সব প্রশ্ন আমার ঠোঁটের আগে থাকে, তাই না? তো আমি জানতে চাইবো না? বুবুর বিয়ের 3 বছরের মাথায় একটা ছেলে সন্তান হয়েছিল। কিন্তু সে ছেলে জন্মেছিল হার্টের সমস্যা নিয়ে। চিকিৎসা চলছিল, কিন্তু শেষমেশ তাকে আর বাঁচানো যায়নি। 5 বছর বয়সে মারা যায় সে। সেই শোকে ধীরে ধীরে বুবুর অবস্থা খুবই খারাপ হয়। খারাপ বলতে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। চোখের সামনে সন্তানের মৃত্যু কতটা কষ্টদায়ক ভাবুন তো। এরপর বাবা তাকে বাড়িতে এনে কত বড় বড় ডাক্তার দেখিয়ে চিকিৎসা করিয়ে যে ঠিক করেছেন। আর তার বেশ কয়েক বছর পর শূন্য কোল আলো করে পৃথিবীতে আসে ওরি। ওরির এই আগমনে যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে বুবু। আর তার 5.5 বছর পর আসে মিলে। তার উপর বাবা মায়ের প্রথম সন্তান বুবু। বুবুর জন্মের প্রথম 12 বছর পর্যন্ত সেই বাবা মায়ের একমাত্র সন্তান ছিল। তাই বাবা আম্মা বুবুকে একটু বেশি ভালোবাসেন। আর এই ঘটনার পর থেকে আম্মা একটু বেশি গুরুত্ব দেন। কথাগুলো শুনতে শুনতে হাঁপিয়ে ওঠে উথুমি। ঢক ঢক করে গ্লাসের পানিটুকু খেয়ে বলে, এত হিস্ট্রি! আমার তো মাথা পুরো আউলাঝোলা হয়ে গিয়েছে তাইমুর সাহেব। এতটুকুতেই? পুরো পরিবেশ সম্পর্কে জানলে তো তবে আতপাগল হয়ে যাবেন। বলে হাসে তৈমুর। চোখ রাঙিয়ে তাকায় উথুমি। পুনরায় বলে, একটা ব্যাপার খেয়াল করেছেন আপনি? কোন ব্যাপার? আপনার বোনও কিন্তু নিজের শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করতে পারেনি, বরং তাদের রেখে বিয়ের পরপরই স্বামীকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিল। আর আপনার বাবা মাও এতে সম্পূর্ণরূপে সমর্থন করেছিল তাকে। অথচ আপনার সেই মা এখন আর আপনার ভাবিকে সহ্য করতে পারে না। কেন বলুন তো? শুধুমাত্র উনি ওনার স্বামীকে নিয়ে আলাদা থাকেন বলে। এদিকে বিয়ের পর বাবার বাড়িতে গিয়ে 2 দিনও আমি থাকতে পারিনি, কিন্তু আপনার বোন তার স্বামী সন্তান ফেলে নিজের দায়িত্ব পালন না করে যখন তখন এখানে এসে থাকতে পারে। কেন থাকে? মায়ের কথা মনে পড়ে বলে? কি এক সমাজে বাস করি আমরা, তাই না? যেখানে নিজের মেয়ে যা করবে সব ঠিক, আর ছেলের বউয়ের হাঁটা চলা সব কিছুতেই দোষ।
শাশুড়ির মেয়েরই একমাত্র বাবা মা আর বাপের বাড়ি আছে, কিন্তু আমাদের তা নেই, তাই না? মেয়ে জামাই বউয়ের আবদার মেটালে সুপুরুষ, আর ছেলে তার বউয়ের আবদার পূরণ করলে কাপুরুষ, অবাধ্য, বউ ভক্ত। সমাজের এসব বাজে বাজে নিয়ম বদলানো উচিত। মানুষের চিন্তাধারা বদলানো উচিত। তারও আগে বদলানো উচিত মা ভক্ত কাপুরুষদের। তাহলেই সমাজে শৃঙ্খলা ফিরবে, পারিবারিক অশান্তিটা কমবে। কঠোর গলায় কথাগুলো বলে তুলে রাখা চাদর আর বালিশের কভারগুলো নিয়ে চলে গেল উথমি। কিন্তু তৈমুর ঠায় বসে রইল নিজের স্থানে। কথাগুলো পূর্বে কখনোই তার মাথায় আসেনি, কখনো ভাবার প্রয়োজন মনে করেনি। তবে স্ত্রীর থেকে শুনে টনক নড়ে উঠল তার। ভাবতে বসলো সেসব নিয়ে। ঝর্ণা থেকে বর্ষণকৃত পানির ঝনঝন শব্দের সাথে বাথরুম থেকে ভেসে আসছে মেলি কণ্ঠস্বরের গুনগুন গান। বাহির থেকে সে গানের শব্দমালা ঠাহর করা যেন বড় দুষ্কর। টানা আধ ঘন্টার সময় নিয়ে গোসল সেরে দরজা খুলে বাথরুম থেকে বেরিয়ে এলো উথমি। মাথায় তার তোয়ালে পেঁচানো, আর হাতে ধৌত কাপড়ে বোঝায় নীল রঙের বালতি। পরনের ওড়না ঠিক করে ছাদে যাওয়ার উদ্দেশ্যে দরজার দিকে এগিয়ে গেল সে। ঠিক তখনই দরজার পর্দা সরাতে গিয়ে আচমকা শক্তপোক্ত কিছুর সাথে ধাক্কা খেল উথমি। ব্যথাতুর স্থানে আঙ্গুল ঘষে ব্যথিত স্বরে চাপা আর্তনাদ করে বলে উঠল, আহ, চোখের মাথা খেয়েছেন নাকি? তখনই ভেতরে প্রবেশ করলো তৈমুর। স্ত্রীর আর্তনাদে উদ্বিগ্ন হলো তার মন। এগিয়ে এসে শুধালো, ব্যথা পেয়েছেন খুব? তো কি এমনি এমনি নাক ধরে দাঁড়িয়ে আছি? এটা আপনার মানব দেহ নাকি শক্ত কোনো লোহা? আমি সত্যিই দেখিনি। হুট করে কোত্থেকে যে চলে এলেন। খুব ব্যথা করছে? দেখি, বসুন, মলম লাগিয়ে দিই। তার প্রয়োজন নেই, সরুন। কোথায় যাচ্ছেন? ছাদে কাপড় মেলতে। ছাদে? তা হঠাৎ করে সকাল সকাল গোসল করছেন যে? গতকাল আপনার মায়ের কথায় করেছিলাম ফরজ গোসল, তবে আজ করেছি কলেজে যাব তাই। ফিরতে ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হতে পারে। সারাদিন গোসল ছাড়া থাকবো কি করে? কলেজ? আজ আপনি কলেজ যাবেন? হ্যাঁ, ছুটি তো শেষ হয়ে গিয়েছে সেই বৃহস্পতিবার। আর কাল ছিল সাপ্তাহিক ছুটির দিন, সেই অনুযায়ী আজ থেকেই পুনরায় জয়েন করার কথা। কই বলেননি তো? ললাটে ভাঁজ পড়ে উথমির, সন্ধিহান কণ্ঠে শুধায়, কি বলিনি? হুম, বলেননি তো? তা বললে তো হয় না। আমার স্পষ্ট মনে আছে আমি আপনাকে জানিয়েছিলাম, হয়তো আপনি ভুলে গিয়েছেন। ললাটে ভাঁজ পড়ে তৈমুরের। মনে করার চেষ্টা করে কবে এই কথা তাকে বলেছিল উথমি, কিন্তু শেষ পর্যন্ত আর সে মনে করতে পারে না। তাই নিজের ভুলটাই স্বীকার করে নেয়। হুম, বলে কি আর জিজ্ঞেস করতাম? ছাদ থেকে এসে রেডি হয়ে তারপর বের হব। হবে হয়তো। স্বামীর অনুমতি পেয়ে উথমি আর দাঁড়ালো না, চলে গেল নিজের কাজে। আর তৈমুর গেল গোসল সারতে। টেবিলের উপর খাবারগুলো পরিবেশন করে ঠেকে রাখা। একে একে ঢাকনা সরিয়ে সবগুলো খাবারই দেখে নিল তিথিয়া। গলার আওয়াজ বাড়িয়ে ডাকলো, মালতী ফুপু, ও মালতী ফুপু। ডাক শুনে ছুটে আসে মালতী ফুফু। ক তুমি তো সব সময় রান্না সেরে টেবিলে এভাবে খাবার সাজিয়ে রাখার মতো মানুষ নও। সব সময় রান্না দেরি করো, তাহলে আজ এত তাড়াতাড়ি সব শেষ করলে কি করে? এসবের কিছুই আমি করি নাই। তুরাক বাবারা যাওয়ার পর থাইকা তৈমুর বাবার বউও 3 বেলা রান্না করে। আজকাও হেই করছে। সেই ভোরবেলা উঠা সব গোছগাছ কইরা তারপর রান্না করে গেছে। কথাটা বিশ্বাস হয় না তিথিয়ার। চেয়ার টেনে বসে দৃঢ় গলায় আবার ডাকে, ওরি মলি, নানুকে নিয়ে খেতে আয়। তারপরে একে একে নির্দিষ্ট প্লেটগুলোয় খাবার বেড়ে রাখে জায়গা মতো। গতকাল জুম্মার নামাজ আদায় করে শ্বশুরবাড়ি আসার কথা থাকলেও আর আসেনি শামীম। বিকেলের দিকে ফোন কলে জানিয়েছে তার খালাতো বোন নাকি ভীষণ অসুস্থ, হাসপাতালে ভর্তি। তাই আর স্বামীকে আসার জন্য জোরাজুরি করতে পারেনি তিথিয়া। তবে অসুস্থ ভদ্রমহিলাকে সে চিনে, ক্যান্সারের রোগী তিনি। এর আগেও বেশ কয়েকবার আত্মীয়তা রক্ষার্থে ওনাকে দেখতে গিয়েছিল তিথিয়া। তবে শ্বশুরবাড়ি পক্ষের আত্মীয় স্বজনদের মোটেও পছন্দ নয় তার। কেমন যেন গায়ে পড়ার স্বভাবের লোকেরা। আর এই গায়ে পড়ার স্বভাবের অত্যাধিক ভালো মানুষ তিথিয়ার একদম ভালো লাগে না। বরং এরা যেন তার দুই চোখের বিষ। একেবারে শাহানাকে সঙ্গে নিয়ে নিচে নামলো ওরিয়ার মিলি। চেয়ার টেনে ওনাকে বসিয়ে নিজেরাও বসে পড়ল ওনার দুপাশে। চেয়ারে বসে সর্বপ্রথম মালতী ফুফুকে ডাকলেন শাহানা। বললেন, তুমি কি তমিকে ডেকে আনো তো।
নাস্তা সেরে তারপর না হয় তৈরি হবে। সঙ্গে সঙ্গে মালতী ফুফুর নিকট থেকে উত্তর এলো। ডাকছিলাম, কইছে একেবারে রেডি হইয়া তারপরে খাইবো। তিথিয়া সেসব কথা শুনে বিরক্ত হলো, মুখের কথা কেড়ে নিয়ে বলল, নানুকে নিয়ে খেতে আয় তোরা। আপনি খান তো আম্মা। এখন কি আর ছেলেদের খাবার দাবার নিয়ে চিন্তা করার সময় কিংবা বয়স আছে আপনার? তাদের নিয়ে ভাবার জন্য এখন তাদের বউ আছে। মেয়ের কথায় বিতৃষ্ণা ধরে গেল শাহানার মনে। বিরস মুখে নীরব হয়ে খাওয়ায় মনোনিবেশ করলেন। গোসল সেরে তৈরি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে তৈমুর। ছাদ থেকে নেমে সোজা ঘরে প্রবেশ করে উথুমি। স্বামীর বেশভূষা দেখে ভীষণ অবাক হয় সে। হাতের বালতিটা জায়গা মতো রেখে সে জিজ্ঞেস করে, আজ এত তাড়াতাড়ি রেডি হলেন যে? আপনার অফিসের তো এখনো অনেক দেরি। হ্যাঁ, তবে আপনাকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে আমার অফিস যেতে যেতে ঠিক সময় হয়ে যাবে। আমাকে পৌঁছে দিতে? কিছুটা অবাক হয়ে শুধায় উথুমি। বিপরীতে তৈমুরের সহজ জবাব, হ্যাঁ, বউকে তো আর একা একা বাইরে ছেড়ে দিতে পারি না। তার কিন্তু কোনো প্রয়োজন ছিল না তৈমুর সাহেব। আপনার অফিস থেকে আমার কলেজ সম্পূর্ণ উল্টো পথে। দুই দিকে যেতে তো বেশ সময় লাগবে। তার উপরে এই উল্টো পথে আমায় পৌঁছে দিয়ে আবার আপনি নিজে অফিসে যাবেন, অনেকটা সময়ের অপচয় আর কষ্টও তো হয়ে যায়, তাই না? কষ্ট হলে হোক, কি আর করার আছে। বউকে চোখে চোখে রাখার জন্য একটু কষ্ট করতে তৈমুর রাজি। এহেন কথায় ভ্রুদয় কিঞ্চিত কুচকায় উথুমি। কৌতূহলী হয়ে শুধায়, ব্যাপার কি? বিয়ে করতে না করতে বউ হারিয়ে ফেলার ভয় পাচ্ছেন মনে হচ্ছে। তা অবশ্য পাচ্ছে। এমনিতে আমি যা কালো মানুষ, তার উপর না চাইতে পেয়ে গেছে এত সুন্দর একটা বউ। ও হ্যাঁ, বউ আবার সরকারি চাকরিও করে। যদি কেউ নিয়ে চলে যায় তখন কি হবে আমার? কথাটায় ভীষণ মজা পায় উথুমি। ফিক করে হেসে ওঠে। হাসতে হাসতে এক সময় তার চোখে অশ্রু জমে। লাজুক স্বরে বলে, আপনি না যা তা, কেউ নিতে এলেই কি আমি আপনাকে ছেড়ে চলে যাব? যাবেন না বলছেন? একদম না। এমন ভালো স্বামী ফেলে যাওয়ার মতো বোকা মেয়ে আমি নই। তাহলে ভালো বলছেন? আপাতত বলছি, এমন ভালো মানুষই অব্যাহত রাখলে ভবিষ্যতেও বলবো। মুচকি হাসে তৈমুর। অফিস ব্যাগ হাতে নিয়ে যেতে যেতে জিজ্ঞেস করে বলে তৈরি হতে লাগলো উথুমি। নাস্তা করেছেন? হ্যাঁ করেছি। তাহলে আপনি তৈরি হয়ে নিচে আসুন, আমি বরং এই ফাঁকে গিয়ে নাস্তা সেরে নেই। আচ্ছা। ওরিয়ার মিলি খাবার খেয়ে ঘরে চলে গিয়েছে। তিথিয়ার খাওয়া সম্পূর্ণ হলেও শাহানার এখনো শেষ হয়নি। তিনি খাচ্ছেন। তৈমুর এসে চেয়ার টেনে বসলো। মা বোন দুজনকে একসঙ্গে দেখে মৃদু হাসলো। তিথিয়া দ্রুত হাতে খাবার বেড়ে দিল ছোট ভাইয়ের প্লেটে। শুধালো, খেয়ে বেরোবি? হ্যাঁ, ওরি আর মিলি কোথায়? খেয়েছো ওরা? হ্যাঁ খেয়েছি, মাত্রই উপরে গেলাম। তার দুলাভার সঙ্গে কথা হচ্ছে? কাল তো এলেন না তিনি। হ্যাঁ খেয়েছে, মাত্রই উপরে গেল। হ্যাঁ হয়েছে, বলেছিলাম আজ আসতে, কিন্তু আসবে না বললো। এতে কাজের চাপ বেড়েছে না ওর। তা ওরি মিলের স্কুল তো মনে হয় খোলা, তাই না? হ্যাঁ রে, ঈদের আগে তো তেমন একটা বন্ধ নেই। আজ বিকেলে চলে যাব। দুলাভাই নিতে আসবে? বললাম না সেই ব্যস্ত, তার এত সময় কোথায়। তাহলে না হয় রাতের যাও, আমি অফিস থেকে ফিরে তোমাদের পৌঁছে দিয়ে আসবো। তার প্রয়োজন নেই, আমরা মা মেয়েরা মিলে এভাবে এসেছি, যেভাবে এসেছি সেভাবে যেতে পারবো। তোর চিন্তা করতে হবে না। তা তুই আজ তাড়াতাড়ি বের হবি যে? তোর বউ কোথায়? তাকে তোর সকাল থেকে দেখছি না। শুনলাম রান্না বান্না করেই নাকি ঘরে চলে গিয়েছে। উনি ঘরেই রেডি হচ্ছে। রেডি হচ্ছে কেন? কোথায় যাবে? কোথায় আবার? কলেজে। ছুটি শেষ হয়েছে না? উপস্থিত দুজন মানুষই কথাটায় যেন ভীষণ অবাক হলো। মুহূর্তে ফুঁসে উঠলেন শাহানা। পুত্রের উদ্দেশ্যে ক্ষিপ্রতার সহিত বললেন, কলেজে যাবে মানে? চাকরি করতে? আমি তো সেদিনই সবার সামনে নিষেধ করে দিয়েছিলাম, এসব চলবে না এ বাড়িতে। তিথিয়াও মায়ের সঙ্গে তাল মেলালো। ঠিকই তো, বিয়ের আগে যা করার হোক করেছে, বিয়ের পর আবার কিসের চাকরি? এইসব চলবে না। তোর বউকে ভালো করে গিয়ে বলে দে, এই বাড়িতে কোনো ধরনের নষ্টামি আমরা সহ্য করব না। মুখের খাবার শেষ করে পানি পান করলো তৈমুর। খাবার অর্ধ সমাপ্ত রেখে রুমাল দিয়ে মুখ মুছে বড় বোনের পানে তাকালো সে। গম্ভীর কণ্ঠে বলল, ভাষা সংযত করো বাবু, তোমারও বিয়ে হয়েছে, নিজের স্বামী সন্তান সহ আলাদা সংসার আছে, তাই ভাইয়ের সংসারে অযথা কথা বলো না। হতভম্ব হয়ে গেল মা মেয়ে। সাথে ভাইয়ের কথায় অপমানিত বোধ করলো তিথিয়া। মায়ের পানে তাকিয়ে অভিযোগের সুরে বলল, দেখলি না আম্মা, দেখলি?
কি ধরনের আচরণ আমার সঙ্গে? মেয়ের কথায় রাগের পারদ বৃদ্ধি পেল শাহানার। ধমকের সুরে বললেন, এ কি ধরনের অসভ্যতা তৈমু? এভাবে কেউ বড় বোনের সঙ্গে কথা বলে? শুনে রাখ, আমার কথাই হচ্ছে শেষ কথা। তোর বউ যেন বাড়ি থেকে বের না হয়। চাকরি ছেড়ে দিয়ে সংসারে মন দিতে বল। মায়ের কথায় তেমন একটা প্রতিক্রিয়া দেখালো না তৈমুর। তার মুখশ্রীতে পূর্বের ন্যায় এটে আছে গাম্ভীর্য। দীর্ঘশ্বাস ফেলে বলল, দুঃখিত আম্মা, তুমি মাফ করবেন। আমার স্ত্রী পেশায় একজন শিক্ষক, যা অত্যন্ত সম্মানিত একটি পেশা। তাই অন্যের উপর কোনো প্রকার চাপ আমি প্রয়োগ করতে পারি না। এ বিষয়ে দয়া করে আপনারা কোনোরূপ কথা বলবেন না। আমার উপর আপনার অধিকার এবং হক থাকলেও আমার স্ত্রীর উপর কিন্তু তা নেই। তার একমাত্র অভিভাবক আমি। আর হ্যাঁ, উনি যদি ভুল করে তাহলে তা আমায় জানাবেন, কিন্তু তার সাথে কখনো খারাপ আচরণ করবেন না, এটা আমার অনুরোধ। ছেলের কথাগুলো কিছুতেই নিতে পারলেন না শাহানা। রাগে ওনার শরীর কাঁপছে। চিৎকার করে বলে উঠলেন, তৈমু, বউ পেয়ে কিনা এখন মায়ের মুখের উপর বড় বড় কথা বলছিস তুই? শেষমেশ তুইও তোর আগের পথে হাঁটছিস। আপনি আমার জন্মদাত্রী মা আম্মা। বয়স, অভিজ্ঞতার জ্ঞানে আমার থেকে আপনি অনেক জন্মদাত্রী মা আম্মা। তাই এটাও নিশ্চিত জানেন, প্রত্যেকটি সম্পর্কের সমীকরণ আলাদা। মা মায়ের স্থানে সম্মানিত, গুরুত্বপূর্ণ, এবং স্ত্রী হচ্ছে স্ত্রীর স্থানে। আর এই দুটো সম্পর্ক একসঙ্গে গুলিয়ে ফেলাটা নিকৃষ্ট মস্তিষ্কের পরিচয় বহন করে আম্মা। ভাইয়ের কথা বারবার যে কেন আপনি টেনে আনেন তা আমি বলছি না। ভাবে কিন্তু মোটেও খারাপ নন, এবং তিনি সবসময় আপনার মন জুগিয়ে চলার চেষ্টা করে এসেছেন। কিন্তু আপনি তাকে সহ্য করতে পারেননি, বরাবর হেয় প্রতিপন্ন করেছেন। আজ এটা কঠিন কথা বলছি আম্মা। পরের বারের মেয়ের কোনো ঠেকা পড়েনি যে কারো কটু কথা শুনতে তার জন্য নিজের জীবন বিলিয়ে দেবে। একজন নারী হিসেবে অপর নারীকে বোঝা এবং সম্মান করা গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি তা না করে পুত্রবধূর উপর মানসিক অত্যাচার চালিয়েছেন। তাই ভাইয়া যা করেছে একদম সঠিক করেছে। আপনার ব্যবহারের সন্তানদের সঙ্গে যেমন তার এক অংশ যদি পুত্রবধূদের সাথে হতো, তাহলে আজ হয়তো এমন দিন আপনাকে দেখতে হতো না। অন্ধের দৃষ্টি দিয়ে না দেখে সব বিবেক দিয়ে দেখুন। যাই হোক, আমি কখনই আপনার মুখে মুখে তর্ক করতে চাই না, আজও করতাম না যদি আপনারা বাধ্য না করতেন। তাই দয়া করে আর পরিস্থিতি জটিল করবেন না আম্মা। কথাগুলো এক নাগারে বলে চেয়ার ছেড়ে উঠে গেল তৈমুর। খাবার ঘর থেকে অন্দরমহলে আসতেই দেখা মিলল স্ত্রীর। উথমি সবে সিঁড়ি বেয়ে নিচে নেমেছে। স্বামীকে দেখতেই শুধালো, কিছু হয়েছে বাড়িতে? চেঁচামেচির শব্দ শুনলাম। তেমন কিছু না, চলুন। বলে দরজার দিকে এগোয় তৈমুর। উথমিও আর কথা বাড়ায় না, পিছু পিছু ছোটে তার। আকাশটা পরিষ্কার, সূর্যের কিরণে খোলা আকাশের নিচে টিকে থাকা দায়। বিল্ডিং এর সম্মুখে বিশাল মাঠটিতে গার্ড গাইড মেয়েগুলো খেলছে। চলছে তাদের মধ্যে হই হুল্লোড়। উথমি বসে আছে নিজের জন্য বরাদ্দকৃত টেবিলে। এই রুমটিতে ও সহ ডিপার্টমেন্টের 3 জন ম্যাম বসে। তাদের মধ্যে একজন এসে পৌঁছায়নি, আরেকজন আছে ছুটিতে। বেশ কয়েকদিন ক্লাস না নেওয়ায় বসে বসে কিছু ফাইল চেক করছে সে। আরে মিসেস উথমি যে, কেমন আছেন? কথাটি শ্রবণাতীত হতে মাথা তুলে সম্মুখে তাকায় উথমি। দেখতে পায় কেমিস্ট্রির শিক্ষিকা জালিয়াকে। টেবিলের ওপর ভ্যানিটি ব্যাগ রেখে নিজ আসনে বসেন জালিয়া। হাস্যোজ্জ্বল মুখ দেখে পুনরায় সুধান, এত দ্রুত যে জয়েন করবেন ভাবতেই পারিনি। হানিমুন শেষ? ম্লান হাসি উথমি। বুড়ো আর তর্জনী আঙ্গুলের সাহায্যে কলম নাচাতে নাচাতে পুরনো প্রশ্ন সহকারে উত্তর দেয়। আলহামদুলিল্লাহ ভালো। ছুটি নিয়েছিলাম প্রায় 25 দিনের মতো, কিন্তু হানিমুনে আর যাওয়া হয়নি। তা আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ। সে কি, হানিমুনে যাননি? এটা আবার কেমন কথা? এমন সুযোগ মিস করে কেউ? হাসিটা চওড়া হয় উথমির। প্রশ্নটি এড়িয়ে যায়, প্রসঙ্গ বদলে শুধায়, শুনলাম জারিন ম্যাম ছুটিতে, অসুস্থ নাকি? হ্যাঁ, 7 মাসে পড়ে গিয়েছে না, তাই ছুটিতে চলে গিয়েছেন। একেবারে বাচ্চা কাচ্চার মা হয়ে তারপর ফিরবেন। ছোট্ট করে ওহ বলে কাজে মনোযোগ দেয় উথমি। তার মনোযোগ নষ্ট করে পুনরায় ডালিয়া বলে ওঠেন, এরপর সিরিয়ালে কিন্তু আপনি আপা। আমি? হ্যাঁ হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে বলে কথা। বাচ্চা কাচ্চা কিন্তু একটু তাড়াতাড়ি নিয়ে নেবেন। কথাটা যেন বেশ লজ্জা পেল উথমি। দৃষ্টিপটে ভেসে উঠল স্বামীর মুখশ্রী। বিছানায় বসে আমার চালতার আচার খেতে খেতে গল্প করছে মা মেয়ে। অন্য পাশে লম্বা হয়ে শুয়ে লেজ দুলাচ্ছে আইসক্রিম।
তর্জনী আঙ্গুল দিয়ে একবার নিজের মুখে তো আরেকবার বিড়ালের মুখের কাছে দিয়ে আচার ধরে তনি, কিন্তু আইসক্রিম তা খায় না। প্রথমবারের টক সহ্য করতে না পেরে সেই যে মুখ বন্ধ করে শুয়েছে আর ওঠেনি। এদিকে মেয়েকে সাবধান করে রিনিতা বলছে, ওকে দিও না, এসব ওর খাবার নয়। অবাধ্য তনি বিপরীতে প্রশ্ন ছুড়ে, কেন? আমি খেলেও খাবে, না খেলেও? ও ছোট, তাই। আমিও তো থুতো। তুমিও খেয়ে নাও, নিষেধ করেছি না। তাহলে তুমি খাও কেন? আমি বড়, তাই। তাইলে আমিও বলো। মেয়ের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে চোখ রাঙিয়ে তাকায় রিনিতা, কিন্তু মায়ের এই কড়া দৃষ্টিতে ভয় পায় না তনি। রিনিঝিনি শব্দে হেসে ওঠে। তার এই মিষ্টি হাসির ঝংকারে আর রাগ দেখাতে পারে না রিনিতা। সেও পাল্লা দিয়ে হেসে ফেলে। মেয়েটা যে কোত্থেকে এমন চঞ্চল আর দুষ্ট হলো সে তা জানে না। তবে আশ্চর্য আর মুখশ্রীর অঢেল মায়া যে ঠিক বংশানুক্রমে দাদি ফুফুদের নিকট থেকে পেয়েছে তা অবশ্য বোঝে। বউ বাচ্চার হাসির শব্দে ঘরে আসে উৎস। আজও সে অফিস যায়নি, ছুটি নিয়েছে অসুস্থতার বাহানায়। সুযোগ পেলে এমনটা করতে পিছু পা হয় না উৎস। অফিস করতে যেন তার মোটেও ভালো লাগে না। প্রশ্ন করে, ব্যাপার কি মা মেয়ের এত হাসির ফোয়ারা বইসে কেন? রিনিতা হাসি থামিয়ে উত্তর দেয়, তোমার মেয়ের পাকা কথাই না হেসে কি আর পারা যায় বলো? উৎস এগিয়ে এসে বিছানায় বসে মেয়েকে টেনে নিয়ে নিজের কোলে বসিয়ে শুধায়। আমার মামনি কি পাক নামক? তনি বিজ্ঞের মতো উত্তর দেয়, টনি কিছু করেনি। নাও আচার খাও পাপ্পা। এসব বরং তোমার আম্মু খাক, তুমি আমার সাথে চলো, তোমাকে আমি খাবার আইসক্রিম খাওয়াবো। আইসক্রিমের কথা শুনতে উচ্ছ্বসিত হয়ে উঠল তনি। জড়িয়ে ধরল বাবার গলা। কলেজ ছুটি হতে হতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল উথুমির। ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেটের বাইরে বেরোলো সে। খোঁজ করতে লাগলো রিকশার। এখান থেকে ডানে গেলে তার বাপের বাড়ির দূরত্ব মোটে 8 ঘন্টা। একটা রিকশা নিলে একেবারে বাড়ির সামনে পৌঁছে যাওয়া যায়, অথচ এখন তার পথ এবং গন্তব্যটা বদলেছে। ডান বদলে হয়ে গিয়েছে তা বাম। এখন রিকশায় করে সোজা বাস স্ট্যান্ড যেতে হবে ভেবে ক্লান্তি ভাবটা জেকে ধরল তাকে। ম্যাম, এই যে ম্যাম। এক নাগারে ডাকগুলো শুনে কৌতূহলের দৃষ্টিতে পেছন ফিরে রাস্তার ওপারে তাকায় অথমি। ড্রাইভিং পোশাকে আশফাককে দেখে চমকায় সে। প্রাপ্তবয়স্ক ছেলেটির সঙ্গে আজ সকালে পরিচয় হয়েছে অথমির। ছেলেটি তৈমুরের ড্রাইভার। সে এখানে কেন? প্রশ্নটি মাথায় নিয়ে সাবধানে রাস্তা পেরিয়ে গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো অথমি। আশফাক বলে উঠল, অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম ম্যাডাম। গাড়িটা উপরে দাঁড় করাতাম, কিন্তু নিয়ম নেই বলে উপরে দাঁড় করিয়েছি। আচ্ছা, কিন্তু আপনি এখানে কেন? জানলেন কিভাবে এই সময় যে আমি বের হব? স্যার জানিয়েছেন আর বলেছেন আপনাকে যেন নিরাপদে বাড়ি পৌঁছে দেই। নিন, উঠুন ম্যাডাম। বলে গাড়ির দ্বার খুলে দিল আশফাক। কথা না বাড়িয়ে ভেতরে উঠে বসলো অথমি। মনে করার চেষ্টা করলো দুপুরে তবে এজন্যই ফোন করে কখন বের হবে তা জিজ্ঞেস করেছিল তৈমুর। অন্দরমহলের সোফায় বসে কোনো এক বিষয় নিয়ে বিস্তর হাসাহাসি চলছে শাহানা এবং তিথিয়ার মধ্যে। উথমিকে ভেতরে প্রবেশ করতে দেখতে পেয়ে নড়ে চড়ে উঠল তিথিয়া। সজাগ দৃষ্টি নিক্ষেপ করে ইশারা করলো মাকে। মেয়ের ইশারায় নীরব হয়ে গেলেন শাহানা। থেমে গেল দুজনার হাসাহাসি। উথমি তা ঠিকই লক্ষ্য করলো, কিন্তু দেখেও না দেখার ভান করে নীরবে উপরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সিঁড়িতে। তৎক্ষণাৎ পেছন থেকে গম্ভীর কণ্ঠে প্রশ্ন ছুড়লেন শাহানা, তেলের পিঠা বানাতে পারো? শাশুড়ির কণ্ঠস্বর থেকে নিঃসৃত হওয়া প্রশ্নবাণে পথিমধ্যে থেমে দাঁড়ায় উথমি। পিছু ফিরে তাকায়। উত্তর দেওয়ার আগে পুনরায় শাহানা বলে ওঠেন, মিলির খুব খেতে ইচ্ছে করছে। পিঠা আবার মেয়েটার খুব পছন্দের, তাই দুপুর থেকে পিঠা খাবে বলে কি যে বায়না ধরেছে। আমিই বানাতাম, কিন্তু সকাল থেকে কোমর ব্যথাটা খুব বেড়েছে। এই ব্যথা নিয়ে দাঁড়িয়ে থাকা তো আর সম্ভব নয়। কথাগুলো শুনে কিছুক্ষণ নীরব থাকে অথমি। শুধু তেলের পিঠা কেন, কোন ধরনের পিঠা তৈরি করতে সে জানে না। ছোট থেকে পিঠার প্রতি তীব্র অনীহা থাকায় কখনো শেখার চেষ্টাও পর্যন্ত করেনি। রান্নাটাই যা ভালো পারে,
তবে এই মুহূর্তে নিজের এই অজ্ঞতা স্বীকার করতে পারল না অথমি। আবার মুখের উপর না বলতেও পারল না। নিস্পৃহ স্বরে সম্মতি জানিয়ে ছোট করে বলল, আচ্ছা। তাহলে আর দেরি করো না, বাইরের কাপড় বদলে এসে পিঠাগুলো বানিয়ে ফেলো।